প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিকে 2009 নিয়োগ থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্যাদি কিন্তু উঠে আসছে। অবশ্যই সবটা এই ভিডিওর মধ্যে তুলে ধরব, কারণ এই বিষয়টি নিয়ে চারিদিকে এখন কিন্তু তোলপাড় হচ্ছে। তবে কয়েকটি নিখুঁত বিষয়কে কিন্তু মাথায় রাখতেই হবে, যেখানে মহামান্য কলকাতা হাইকোর্ট, যেখানে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট এবং অনারেবল জাস্টিসদের বিভিন্ন ধরনের বার্তা কিন্তু রয়েছে। তো ভিডিওটিকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু বিষয়টি স্পষ্ট হবে। তো একটি বিষয় এখানে জানিয়ে রাখা দরকার যে কাট অফ ডেটের পরে মামলা বেনিফিট কি আদৌ হবে। অবশ্যই কিন্তু 7টি বিরাট পয়েন্ট থাকছে এবং এই আলোচনার মধ্যে দিয়ে বিষয়টা কিছুটা হলেও আপনাদের কাছে স্পষ্ট হবে এমনটাই মনে করা হচ্ছে, এবং কোর্টের অবজারভেশনে কী ছিল সেটাও কিন্তু উল্লেখিত হবে। তো ভিডিওটিকে কোনোভাবেই স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, প্রাথমিকে 2009 নিয়োগ থেকে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে অনগোয়িং প্রসিডিওরের ক্ষেত্রে হাওড়া জেলা রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিকে 2009, মালদা জেলা রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিকে 2009, নর্থ 24 পরগনা জেলা 2009 প্রাথমিকে রিক্রুটমেন্ট প্রসেস, এবং এর পাশাপাশি রয়েছে সাউথ 24 পরগনা 2009 প্রাথমিকে রিক্রুটমেন্ট প্রসেস। সেক্ষেত্রে যারা বঞ্চিত নিজেদেরকে সেই সময় পর্বে মনে করেছিলেন, অবশ্যই 2024 সালের কথা বলছি, এবং ঘরে না বসে থেকে নির্ধারিত মহামান্য কলকাতা হাইকোর্টের অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা মহাশয়ের বেঁধে দেওয়া যে কাট অফ ডেট, অর্থাৎ নির্ধারিত ডেডলাইনের মধ্যে মামলা করে পিটিশন দাখিল করেছিলেন, অর্থাৎ পিটিশনার হয়েছিলেন, তাদের ক্ষেত্রেই কিন্তু এই নিয়োগের প্রসিডিওরের বার্তা উঠে এসেছে। অবশ্যই মালদা 2009 ক্ষেত্রে আমরা দেখেছি, হাওড়ার ক্ষেত্রেও দেখেছি, এবং বর্তমানে নর্থ 24 পরগনা 2009 ক্ষেত্রেও সেটি দেখতে পাচ্ছি। কিন্তু একটা বিষয় হচ্ছে, কাট অফ ডেটের পরে গিয়ে মামলা করে পিটিশনার হলে এখন কি সেই বেনিফিটটা পাওয়া যাবে, অর্থাৎ চাকরির ক্ষেত্রে বা নিয়োগের ক্ষেত্রে? এখানেই কিন্তু উঠে আসছে 7টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এক এক করে বিষয়গুলোকে তুলে ধরছি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান সিচুয়েশনে একটা অর্ডার হয়ে যাওয়ার পরে এবং পিটিশনার ভিত্তিক চাকরির নির্দেশ আসার পরে দেখা যাচ্ছে যে কাট অফ ডেটের পরে অনেকেই কিন্তু মামলা করতে চাইছেন বা সেই বিষয়ে উদ্যোগী হতে চাইছেন। তো এখানে প্রথমত যে পয়েন্টটিকে উল্লেখ করতে হয় সেটি হচ্ছে যে নিয়ম অনুযায়ী রিক্রুটমেন্ট প্রসেস রুলস বা গেজেট অনুযায়ী যেটি হয়ে থাকে সেটি হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যে মূল একটা তালিকা বা প্যানেল কিন্তু প্রকাশিত হবে, তার সাথে সাথে 5% একটা ওয়েট লিস্ট বা যে অতিরিক্ত প্যানেল সেটি কিন্তু বার হবে, যা আমরা ইতিপূর্বে নিয়োগের ক্ষেত্রেও দেখেছি। অর্থাৎ মূল তালিকা, তারপর একটা 5% অ্যাডিশনাল প্যানেল বা ওয়েট লিস্টেড প্যানেল কিন্তু বার হয়। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, যে প্যানেল ভ্যালিডিটি হচ্ছে অত্যন্ত বড় একটা বিষয়। সেই প্যানেল ভ্যালিডিটি শেষ বা এক্সপায়ার হয়ে যাওয়ার আগেই যারা নিজেদেরকে বঞ্চিত মনে করে মহামান্য কোর্টের দ্বারস্থ হতে পেরেছিলেন, তারাই কিন্তু বর্তমানে অ্যাকসেপ্টেবল হয়েছেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্যানেল ভ্যালিডিটি শেষ হওয়ার পূর্বেই নির্ধারিত কাট অফ ডেটের মধ্যেই যারা প্যানেল এক্সপায়ার করে যাওয়ার বা ভ্যালিডিটি পিরিয়ড শেষ হওয়ার আগেই মহামান্য কোর্টের দ্বারস্থ হয়েছেন নিজেদেরকে বঞ্চিত মনে করে, সাফারার মনে করে, সেইগুলি কিন্তু অ্যাকসেপ্টেবল হয়েছে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে নিজেকে বঞ্চিত মনে করে চুপচাপ ঘরে বসে থাকলে কিন্তু হবে না, কোর্টে আসতে হবে। অবশ্যই নিজেকে সচেতন করে তুলতে হবে। এই বার্তা শুধুমাত্র আমার নয় বা অন্যদের নয়, অনারেবল জাস্টিস মহামান্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন, তিনিও কিন্তু এই বিষয়টি উল্লেখ করেছিলেন যে বঞ্চিত মনে করে নিজেকে ঘরে লুকিয়ে রাখলে হবে না বা ঘরে বসে থাকলে হবে না, কোর্টের দ্বারস্থ হতে হবে যদি নিজেকে বঞ্চিত মনে করেন। তো সেটা একটা দিক। চতুর্থ যে বিষয়টি এখানে সব থেকে তাৎপর্যপূর্ণ, মহামান্য কলকাতা হাইকোর্ট পাশাপাশি সব থেকে বেশি হিউজ পরিমাণ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের একাধিক অবজারভেশনের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই অর্ডার এবং একটা নির্ধারিত কাট অফ ডেট, এবং সেই কাট অফ ডেটের মধ্যেই কিন্তু যারা পিটিশন দাখিল করেছিলেন, মামলাকারী হয়েছিলেন, তাদের পক্ষেই কিন্তু এই নিয়োগের বার্তা উঠে এসেছে বর্তমানে। তো সুপ্রিম কোর্টের এই একাধিক অবজারভেশনের পরিপ্রেক্ষিতটাই কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ একজন অনারেবল জাস্টিস যখন জাজমেন্ট দিচ্ছেন বা কাট অফ ডেট বেঁধে দিচ্ছেন, তিনি কিন্তু এই অবজারভেশনগুলোকে লক্ষ্য করেই এই নিয়ম নীতিকে অবলম্বন করেছেন বা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। বন্ধুরা, 5 নম্বর বিষয়টিও অত্যন্ত ভ্যালুয়েবল এবং গুরুত্বপূর্ণ, কনসার্ন অর্ডার। এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। অর্থাৎ উভয় পক্ষের একটা যে সামঞ্জস্য বা উভয় পক্ষের যে একটা সম্মতি,
উভয় পক্ষের একটা সম্মতি প্রদানের মধ্যে দিয়ে, এই কনসার্নের মধ্যে দিয়েই কিন্তু প্রসেসটাকে এগোনো হয়েছে। এখানে কিন্তু আর কিছু করার জায়গা আপাতত নেই। এবং দেখতেই পেয়েছেন গতকালকে কন্টেম্পট মামলার ক্ষেত্রে নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রেই হোক বা মালদার ক্ষেত্রেই হোক, প্রসেসগুলো কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অবশ্যই নর্থের ক্ষেত্রে আবারও কিন্তু প্যানেল প্রকাশিত হবে, অর্থাৎ লিস্ট তালিকা দেওয়া হবে, তারপরে কিন্তু নিয়োগ প্রসেস শুরু করে দিতে হবে। অবশ্যই পরবর্তী ক্ষেত্রে মামলার শুনানির দিনক্ষণও রয়েছে কন্টেম্প মামলাগুলির 26শে ফেব্রুয়ারি, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, সেটি এখন আলোচনায়। তবে এই যে সম্মতিক্রম, এই যে নিয়োগে অ্যাপ্রুভাল দেওয়া, এই বিষয়গুলোকে কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ সম্মতিক্রমে কনসার্নের পরিপ্রেক্ষিতেই কিন্তু প্রসেসটা এগোচ্ছে। এরপর চলে আসি আমরা 6 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে যে নির্দিষ্ট কাট অফ ডেটের বাইরে কেস করে পিটিশন ফাইল করার পরিপ্রেক্ষিতে ততদিনে তো প্যানেল ভ্যালিডিটি কার্যত শেষ, অর্থাৎ প্যানেল এক্সপায়ার হওয়ার আগেই মহামান্য কোর্টের দ্বারস্থ হওয়া কিন্তু উচিত ছিল। তো এই বিষয়টিকে মাথায় রাখতে হবে, কারণ হঠাৎ করে একটা অর্ডার হলো, তার পরিপ্রেক্ষিতে কোর্টে চলে যাওয়া এবং তারপর মামলা করা, তারপর সেই বেনিফিট পাওয়া, সেটা আদৌ হবে কিনা সেটা নিয়ে কিন্তু দোলাচলতা রয়েছে। কিন্তু নিজেকে সজাগ সচেতন করে যদি সেই সময় পর্বে এগিয়ে আসা যেত, অর্থাৎ মহামান্য কোর্ট তো সময় দিয়েছিল যে একেই তো দীর্ঘায়িত এই 14-15 বছরের একটা রিক্রুটমেন্ট প্রসেস, তারপর প্যানেল বার হলো, নানান লড়াই কোর্ট কেসের পরিপ্রেক্ষিতে, তারপর নির্ধারিত সময়ের মধ্যে মামলাকারীরা এলেন। কিন্তু এটা একটা অর্ডার হয়ে যাওয়ার পরে কাট অফ ডেটের বাইরে গিয়ে মামলা করলে সেখানে একটা দোলাচলতার জায়গা কিন্তু থেকেই যায়। বেনিফিট আদৌ আসবে কিনা সে নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন বা সংশয় কিন্তু থেকেই যায়। তো এটা গেল 6 নম্বর পয়েন্ট। এবং সবশেষে 7 নম্বর পয়েন্টটি অবশ্যই উল্লেখ করতে হচ্ছে যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের একাধিক অর্ডার এবং কনসার্নের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই অর্ডারটি এসছে পিটিশনার ভিত্তিক জাজমেন্টের ক্ষেত্রে, এবং মীমাংসার পরিপ্রেক্ষিতেই একটা সিদ্ধান্ত গ্রহণ করেই এই অর্ডারটি এসেছে। তাই এখানে দ্বিমত পোষণ করার আর কিন্তু কোনো জায়গা নেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তাই অবশ্যই সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্ট কিংবা মহামান্য কলকাতা হাইকোর্ট কিংবা অনারেবল জাস্টিসদের শুধুমাত্র কোনো রকমের যে বক্তব্য আমি পেশ করে দেবো তা নয়, তাদেরকে দোষারোপ করে কিন্তু কোনো লাভ নেই। যেহেতু বিভিন্ন অর্ডার এবং বিভিন্ন কনসার্নের পরিপ্রেক্ষিতে এই বিষয়টি এগিয়েছে, তাই অনারেবল জাস্টিসরা সমস্ত দিক অবজার্ভ করে নির্ধারিত বিষয়গুলিকে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে সম্মত হয়ে তারা কিন্তু এই অর্ডারটি দিয়েছেন। কারণ প্যানেল পুরো বাতিল হয়ে গেলে সেটি যদি নাড়াচাড়া হয় তবে কিন্তু অনেক কিছুই বেরিয়ে আসতে পারে। তো সেটি আমাদের জানার এখন প্রসঙ্গ নয়, এখন প্রসঙ্গ যে পরবর্তী প্রসেসগুলো কিভাবে এগোচ্ছে। তবে এখানে সবশেষে একটি কথা অবশ্যই উল্লেখ করতে হচ্ছে, পিটিশনার ভিত্তিক নিয়োগের পরবর্তী ক্ষেত্রে যদি কোনো মহামান্য কোর্টের তরফ থেকে বার্তা উঠে আসে, তবে পরবর্তী ক্ষেত্রে মামলা দাখিল করলে কি হবে না হবে সেটা পরের বিষয়। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কাট অফ ডেটের পরে মামলা করলে কি বেনিফিট আসবে না আসবে এ বিষয়ে কিন্তু কিছুই বলা যাচ্ছে না, কার্যত সেটি এখন ধোঁয়াশার মধ্যেই কিন্তু থাকছে। তো 7টি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করলাম। অবশ্যই যারা কনসার্ন রয়েছেন এই বিষয়ের সাথে বিষয়টিকে খেয়াল করবেন। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।